এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেটের সংকট ফেলেছেন পাপন। শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার, সাংবিধানিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। পাকিস্তানে পৌঁছে একদিন বিশ্রামের পর মাঠে বাংলাদেশ দল। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে দীর্ঘ সময় ঘাম ঝরালেন ক্রিকেটাররা। যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় এবাদত হোসেন। ফর্ম ফিরে পাওয়ায় পাশাপাশি ব্যাটার হিসেবে আরও পরিণত হওয়ার লক্ষ্য। ক্রীড়াঙ্গন রাজনীতি ও দুর্নীতি মুক্ত করতে মানববন্ধন বৈষম্যের শিকার সংগঠক ও খেলোয়াড়দের। কারি কারি অর্থ হাতানো ব্যক্তিদের দ্রুত অপসারণ করে বিচারের দাবি। আমরা কোন ফেডারেশনে আর দেখতে চাই না। আমি আশা করব যে আপনারা স্বেচ্ছায় পদক্ষেপ করবেন। খেলাধুলাতে কোনো রাজনীতি থাকবে না। তারা যে 15 বছর ছিল, কয় বছর তারা জাতীয় কম্পিটিশন করেছে, কয়টা কম্পিটিশন করছে। এবং কিছুক্ষণ পর উয়েফা সুপার কাপ জয়ের লক্ষ্যে আটালান্টার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ম্যাচেই বাজিমাতের আশা আনচেলত্তির। এমবাপ্পের অভিষেকের অপেক্ষা। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বছরের পর বছর গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের তৈরি নিয়মের গ্যারাকলে দেশের ক্রিকেটকে গভীর সংকটে ফেলে দিয়েছেন নাজমুল হাসান পাপন সহ বর্তমান বিসিবির পরিচালনা পর্ষদ। সহসভাপতি পদ থাকলেও গেল 2 দফায় সেখানে কাউকেই নিয়োগ দেননি পাপন। চারিদিকে তার পদত্যাগের দাবি উঠলেও এ বিষয়ে এখন নিশ্চুপ তিনি। তবে পাপন স্বেচ্ছায় পদত্যাগ না করলেও কিভাবে হারাতে পারেন তার পদ গঠনতন্ত্র অনুসারে, তাই জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। শেখ হাসিনার পদত্যাগের পর আত্মগোপনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আত্মগোপনে বেশিরভাগ বোর্ড পরিচালক। কোরাম সংকটে বিসিবি প্রশ্ন, তবে এমন সংকটের দায় কার? নিয়ম বলছে নিজেদের মতন করে তৈরি করা গঠনতন্ত্রে ফেসে যাচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। সংশোধিত গঠনতন্ত্রের 13.2 ক ধারা অনুযায়ী 25 সদস্যের পরিচালনা পর্ষদে 2 জন সহসভাপতি থাকতেই হবে। গঠনতন্ত্রের 14.2 বিধি অনুযায়ী বিসিবি সভাপতির অনুপস্থিতিতে একজন সহসভাপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু নিজের সবশেষ 2 মেয়াদে সেই নিয়মের তোয়াক্কাই করেননি নাজমুল হাসান পাপন। এ নিয়ে সবশেষ এজিএমে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন সুকৌশলে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের 6 অক্টোবর পর্যন্ত। কিন্তু বাস্তবতা বলছে পাপন সহ অধিকাংশ বোর্ড পরিচালকের আর ফেরার সুযোগ নেই। তাহলে তার বিদায় প্রক্রিয়া কেমন হবে? কারণ জোর করলে যে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। পাপন যদি নিজে পদত্যাগ নাও করেন, তবে বিসিবির গঠনতন্ত্রের 13.3 আর 15.2 ধারায় স্পষ্ট উল্লেখ আছে কিভাবে তিনি পদের অযোগ্য হবেন। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, শারীরিক অসুস্থতা কিংবা কোনো কারণ ছাড়াই পরপর 3টে বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে। পরিচালনা পরিষদের 2/3 একই ধারায় শূন্য হলে বিসিবি এমনিতেই ভেঙে যাবে। এছাড়াও যদি বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আইসিসির কাছে কমিটি ভেঙে দিতে লিখিত আবেদন করেন বিসিবির সিইও, তবে তা আমলে নিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে সেক্ষেত্রে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনের। সংকট উত্তরণে ইতোমধ্যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকায় থাকা বিসিবির একাধিক পরিচালক, ছিলেন প্রধান নির্বাহীও। উনি আশ্বাস দিয়েছেন স্যারের সাথে কথা বলে উনি আমাদেরকে জানাবেন, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। গঠনতন্ত্রে কি আছে না আছে এইসবগুলো নিয়ে আলাপ হয়েছে এবং উনি ওনাকে আপনার এইগুলা জাস্ট ভালোভাবে দেখে হয়তো পরে এটা নিয়ে আমাদের সাথে বসবে। এর আগেও 2 বার এমন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2007 সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল অ্যাডহক কমিটি, আর 2013 সালের দায়িত্ব পড়তেছিল অন্তর্বর্তীকালীন কমিটির ওপর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দীর্ঘ সময় ঘাম ঝরান ক্রিকেটাররা। কানাডায় গ্লোবাল টি20 লিগ শেষে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এদিন অনুশীলন করেছেন সাবেক অধিনায়ক।
বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট মাঠে বসে দেখতে পারছেন না দর্শকরা। হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এমন সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো পিসিবি। টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় বোর্ড। সেই সঙ্গে দর্শকদের নিরাপত্তার বিষয়টিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে পিসিবির পক্ষ থেকে। এক বিবৃতিতে সাময়িক এই সমস্যার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমাদের কাছে দর্শকদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিশ্বকে চমকে দিতে চাই আমরা, এজন্য স্টেডিয়ামগুলো সংস্কার করা হচ্ছে। এ সময় দর্শকদের খেলা দেখতে দেওয়ার অনুমতি দিলে তাদের যে কোনো ধরনের দুর্ঘটনার মুখে পড়ার শঙ্কা রয়েছে। তাই আমরা দর্শক শূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট আয়োজন করতে চাই। আশা করছি দর্শকরা বিষয়টি বুঝবে। তাদের ম্যাচ দেখতে দেওয়ার সুযোগ না দিতে পারায় আমরা দুঃখিত। 2009 সালে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকেই বড় কোনো ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন পিসিবির কাছে বড় এক চ্যালেঞ্জ। পারভিন আক্তার, সময় সংবাদ। বোর্ডের গাফিলতি নয়, মূলত আইসিসি ট্যাক্স ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণে 9 মাস পেরিয়ে গেলেও এখনও 2023 বিশ্বকাপের প্রাইজ মানির অর্থ বুঝে পাননি ক্রিকেটাররা। এমন দাবি করে গণমাধ্যমে একটি মেইল করেছে বিসিবি। তাদের প্রত্যাশা, আগামী সপ্তাহের মধ্যে ক্রিকেটারদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তাদের প্রাপ্য। ইচ্ছাকৃতভাবেই এখনো বুঝিয়ে দেয়নি বিসিবি। এজন্য তারা আঙুল তুলেছিলেন ক্রিক অপস ও প্রধান নির্বাহীর দিকে। নিয়ম অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার 50 দিনের মধ্যেই ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হয়। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হয়েছে মাস 9 পেরিয়েছে, তবুও এখনো কেন তা বুঝে পেলেন না ক্রিকেটাররা। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে এ নিয়ে একটি মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রাইজ মানির অর্থ ক্রিকেটারদের অ্যাকাউন্টে না পৌঁছানোর ব্যাপারে একমত বিসিবিও। তবে তাদের দাবি এজন্য বোর্ডের কোনো গাফিলতি নেই। বিসিবির ভাষ্যমতে আইসিসি এখনও নাকি সেই অর্থ পাঠায়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই অর্থ পাঠায়। টুর্নামেন্টের ভাউচার ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে আইসিসিতে। তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট জটিলতার কারণেই নাকি টাকা পেতে দেরি হচ্ছে। তবে বাংলাদেশ না পেলেও শ্রীলঙ্কা ইতোমধ্যে তাদের প্রাইজ মানির অর্থ বুঝে পেয়েছে। তার ব্যাখ্যায় বিসিবি বলছে, ট্যাক্স ডিডাকশন ও ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সের কারণেই বিভিন্ন দেশ আগে বা পরে সেই অর্থ পেয়ে থাকে। বোর্ডের মতে দ্রুততম সময়ের মধ্যে অর্থ প্রাপ্তির জন্য তারা দায়িত্ব দিয়েছে ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাস্কিন্স অ্যান্ড সেলস এলএলপি কে। আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বিসিবির হাতে চলে আসবে ক্রিকেটারদের অর্থ। 2023 বিশ্বকাপে মূল পর্বে অংশগ্রহণের জন্য $1 লাখ প্রাইজ মানি পেয়েছে বাংলাদেশ। কোনো ম্যাচ না জিতলেও ওই একই পরিমাণে অর্থ নিশ্চিত ছিল সাকিব শান্তদের। তবে আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচ জেতায় $40,000 করে আরও $80,000 প্রাপ্তি নিশ্চিত হয় টাইগারদের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকার মতো। মাহবুব রিমন, সময় সংবাদ। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে 22 গজে প্রত্যাবর্তনের লক্ষ্য এবাদত হোসেনের। তবে পূর্ণ উদ্যমে বোলিং অনুশীলনের জন্য এখনও অপেক্ষা 2-1 সপ্তাহের। আর আন্তর্জাতিকে ফেরার আগে নিজের পুরনো ছন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি ব্যাটার হিসেবে নিজেকে আরও পরিণত করতে ঘাম ঝরাচ্ছেন সিলেট এক্সপ্রেস। দেশের ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। অপেক্ষা এবাদত হোসেনকে নিয়ে। শেষ 13 মাস ধরে যিনি লড়ছেন নিজের ইনজুরির সঙ্গে। লিগামেন্টের ইনজুরিতে ছুরি কাঁচির নিচে যেতে হয় সিলেট এক্সপ্রেসকে। এরপর একে একে এশিয়া কাপ, ওয়ানডে ও টি20 বিশ্বকাপ। ইনজুর্ড এবাদতকে এখনও তাড়িয়ে বেড়ায় সেসব স্মৃতি। মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো। কারণ কি, আমি এজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো। এক তো হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব, কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে এবাদতকে পাঠাতে চেয়েছিল বিসিবি। তবে এই পেসারের পুনর্বাসন বিলম্ব হওয়ায় আকবর আলীদের বহরে ওঠা হয়নি সিলেট এক্সপ্রেসের। যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে, মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না, সো ওই জন্য একটু সময় নেয়া। আপাতত তাই ভারত সফর দিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্য এই ক্রিকেটারের। ফেরার আগে পূর্ণ ছন্দ খুঁজে পাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং দক্ষতাও ঝালিয়ে নিচ্ছেন এবাদত। বোলিং ইন্টেন্সিটি লাইক 80%ই আছে,
সো আশা করতেছি আরও 2-3 সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারি। আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে ভারত সিরিজের প্রথম টেস্ট। এর আগে 4 দিনের ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন টাইগাররা। সেই ম্যাচেই নির্ভর করবে জাতীয় দলের জার্সিতে এবাদতের ফেরার দিনক্ষণ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল প্রসঙ্গ। নির্বাচন করার ঘোষণা দিলেও বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করা কাজী সালাউদ্দিনকে আর কখনোই বাফুফে ভবনে দেখতে চান না সাবেক ফুটবলাররা। এমনকি দেশের ফুটবলকে পুঁজি করে কারি কারি অর্থ কামানো কর্তাদেরও বাফুফেতে না আসার আহ্বান তাদের। রাজনৈতিক পরিচয় থাকা কাউকে না এনে শুধুমাত্র দেশের ফুটবলের জন্য কাজ করবে এমন সংগঠকদের দায়িত্ব দেওয়ার দাবি বাবলু আসলামদের। সে চাচ্ছে যে এমন কোনো কিছু হোক যেটাতে ফিফা ইন্টারফেয়ার করে বাংলাদেশকে সাসপেন্ড করবে। দুপুরের পর হলেই উনি পাগল হয়ে যেতেন, একটা জায়গায় যাবেন, যায় উনি সময় কাটাবেন। প্রমাণ হচ্ছে যে উনি বিকৃত এবং অসুস্থ মানুষ। সালাউদ্দিনকে শুধু সরিয়ে দেওয়া না, সরিয়ে দেওয়ার পরেও এই 15 বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার কারণে তাকে আইনের আওতায় নেওয়া উচিত। দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশ ফুটবলে একাই রাজত্ব করে যাচ্ছেন সভাপতি কাজী সালাউদ্দিন। কখনো সিলেকশন, আবার কখনো ক্ষমতায় এসেছেন নামমাত্র ইলেকশন করে। এত বছর ক্ষমতায় থেকেও দেশের ফুটবলকে দিতে পারেননি কিছুই। উল্টো দুর্নীতির জন্য সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন। জরিমানা গুনতে হয়েছে সাবেক সিনিয়র সহসভাপতিকেও। দেশের ফুটবলের সর্বোচ্চ স্থানকে সালাউদ্দিন সালাম মুর্শিদিরা পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। সেই দুর্নীতিবাজদের হাত থেকে ফুটবলকে মুক্ত করার দাবি সাবেকদের। ফিফার গাইডলাইনে বলা আছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হলো ফ্যামিলি, হেড অফ দি ফ্যামিলি, কিন্তু যে বডি আছে এই বডি হচ্ছে সুপ্রিম অথরিটি। কিন্তু যেহেতু উনি সালমানের রহমান সাহেবের লোক, এই জন্য ওনাকে কেউ ছুঁতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। উনি এই পরপর 3টা নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে উনি ক্ষমতা এইভাবে থেকে গেছে। ইট ইজ হাই টাইম উনি সম্মানের সহিত বিদায় নিয়ে চলে যাওয়া উচিত এবং ক্রীড়াঙ্গনকে কলুষ মুক্ত করে চলে যাওয়া উচিত। সব মহল থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠলেও জায়গা ছাড়তে নারাজ বাফুফে বস। উল্টো বলেছেন অংশ নেবেন আসন্ন নির্বাচনে। অতীতেও অনেকে ফুটবলের স্বার্থে কাজ করতে আগ্রহী হয়েছিলেন, কিন্তু সালাউদ্দিন কিরণদের দাপটে শেষ পর্যন্ত আর অংশ নেননি নির্বাচনে। সাবেকদের এখন একটাই দাবি, ফুটবল ফেডারেশনে চলবে ফুটবলের লোক দিয়ে। একটা সময় ফুটবলের জন্য কাজ করেও সালাউদ্দিন মুর্শিদিদের দাপটে নিজেকে গুটিয়ে নেন তরফদার রুহুল আমিন। ফুটবলের স্বার্থে বিভিন্ন টুর্নামেন্টে স্পন্সর থেকে শুরু করে কাজ করেছেন তৃণমূল পর্যায়েও। সাবেকদের দাবি তেমন কারো কাছেই উঠুক ফুটবলের দায়িত্ব। এই একটা ভালো সংগঠক, এই সব লোকদেরকে আপনি একদম দূরে ছুড়ে ফেলে দিয়েছেন এবং ওখানে যারা বসেছে তাদের কোনো রকম কোনো কন্ট্রিবিউশন আছে কিনা এই ফুটবল স্পেশালি আমি খুব সন্দিহান। প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবে তারা 2 টার্মের বেশি থাকতে পারবে না। এরকম একটা সিস্টেমও যদি খাড়া করা যায় তাইলে এই যে আমি আসি, আমার পিছনে প্রধানমন্ত্রী আছে, আমার পিছনে অমুকে আছে, আনতান, আমাকে কেউ সরাইতে পারবে না। এই যে দলীয়করণ, এই যে রাজনীতিকরণ, এটার থেকে অন্তত মুক্ত হবে। শুধু সংগঠক নয়, সালাউদ্দিনের আমলে বাবলু সালামদের মতো অনেক নামী ফুটবলাররাও ছিলেন বঞ্চিত। এবার যেহেতু পরিবর্তন হচ্ছে সবকিছু, প্রয়োজনে ডাক আসলে দেশের ফুটবলের জন্য বিনা স্বার্থে কাজ করতে প্রস্তুত আছেন তারাও। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনকে পুরোপুরি রাজনীতি ও দুর্নীতি মুক্ত করতে মানববন্ধন করেছেন দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়া সংগঠক ও খেলোয়াড়রা। প্রতিটি ফেডারেশনের দুর্নীতিগ্রস্তদের দ্রুত অপসারণ করে অন্তর্বর্তীকালীন কমিটির তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। আইসিসি ও ফিফার নিয়ম মেনে কমিটি বাতিল ঘোষণার দাবি জানান সংগঠকরা। একই সঙ্গে দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনারও কড়া হুঁশিয়ারি দেন সাবেক ফুটবলার আমিনুল হক সহ অন্যান্যরা। বিক্ষোভ, সমাবেশ আর দাবি আদায়ের আন্দোলনে উত্তাল ক্রীড়াঙ্গন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের ডাক এসেছে এখানেও। দাবি একটাই, পুরোপুরি রাজনীতি মুক্ত ও দলীয়করণ মুক্ত প্রাঙ্গণ। দুর্নীতিগ্রস্ত ফেডারেশন কর্তাদের অপসারণের দাবিতে উত্তাল জাতীয় ক্রীড়া পরিষদ সহ ফেডারেশন পাড়া।
গেল 15 বছর ধরে চেয়ার দখলের আড়ালে একের পর এক দুর্নীতি করে গেছে বিভিন্ন ফেডারেশনের রাঘব বোয়ালরা। রাজনৈতিক আশ্রয় থেকে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা কর্তাদের পদত্যাগের দাবি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে মানববন্ধন করেছে দীর্ঘদিন বঞ্চিত থাকা সংগঠকরা। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার দাবি তাদের। ফিফা এবং আইসিসির নিয়ম মেনে বর্তমান কমিটি ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটির তত্ত্বাবধানে নির্বাচনের দাবিও জানান তারা। দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনার কড়া হুঁশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত সাবেক ফুটবলার আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা টোটালি রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত করব। এখানে যারা মাঠের যোগ্য ক্রীড়া সংগঠক আমরা আবার ফিরিয়ে আনতে চাই। কোন দুর্নীতিবাজ ক্রীড়া সংগঠককে আমরা কোন ফেডারেশনে আর দেখতে চাই না। ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যারা আপনারা এখনো চেয়ারে বসে আছেন বা চেয়ারে বসে থাকার স্বপ্ন দেখছেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। আপনাদের আমি আশা করব যে আপনারা স্বেচ্ছায় পদক্ষেপ করবেন। এই দুর্নীতির সাথে যারা যারা জড়িত আছেন আমরা সকলকেই বিচারের আওতায় এনে তাদের বিচার করা হবে। একই দিন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে জড়ো হন বেশ কয়েকটি ফেডারেশনের খেলোয়াড় ও বঞ্চিতরা। দলীয়করণের জন্য বিভিন্ন সময় যোগ্যদের প্রাপ্য সম্মান না দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন তারা। শুটিং, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সহ বেশ কয়েকটি ফেডারেশনের পুরো কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। শুটিং ক্রীড়াকে কতিপয় স্বৈরাচারী দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করুন। একান্ত শ্রদ্ধায় বাংলাদেশের শুটিং ক্রীড়ার অভিজ্ঞ শুটারবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ। দুর্নীতি মুক্ত আমরা ক্রীড়াঙ্গন চাই। সেকেন্ড, খেলোয়াড়রা শঙ্কামুক্ত থাকতে চায়। থার্ড, ওখানে আছে খেলাধুলাতে কোনো রাজনীতি থাকবে না, কখনোই থাকবে না। কারণ খেলাধুলায় যতদিন রাজনীতি আছে ততদিন কিন্তু খেলাধুলায় আমাদের দেশে কখনো উন্নতি হয়নি। শুটিং ফেডারেশন অনেক টাকা দেউলিয়া আছে, অনেক ক্লাবের কাছে কোটি কোটি টাকা নিয়েছে, তাদেরকে ওয়েপেন দেয়নি। এখন এত বড় ক্যাম্পের সব সময় ক্যাম্পে 20 জন আছে, 50 জনের লিস্ট যায়, ওখান থেকে এই টাকাগুলো উইথড্র হয়। টাকাগুলো কোথায় যায়? লুটতারাজের কোনো শেষ নাই। আজকে গত 2 দিন শুটিং ফেডারেশনে শুটিং হয়নি। ন্যায্য দাবি আদায়ে পথে নেমেছেন খুদে ক্রীড়াবিদরাও। বিভিন্ন সময়ে বৈষম্যের শিকার হওয়াদের এবার দুর্নীতি মুক্ত ক্রীড়াঙ্গনের প্রত্যাশা। বৈষম্য মুক্ত ক্রীড়া, রাজনীতি মুক্ত হবে, কোনো বৈষম্য থাকবে না যেখানে। আর সকল ক্রীড়ার কোনো ক্ষুদ্র স্বার্থে আমরা কথা বলতে চাই না, বৃহত্তর স্বার্থে আমাদের কথা বলতে হবে। আমরা রাজনীতিক মুক্ত ক্রীড়া চাই, আমরা আমাদের ফেডারেশনে কোনো রাজনীতিক চাই না। তারা যে 15 বছর ছিল, কয় বছর তারা জাতীয় কম্পিটিশন করেছে? কয়টা কম্পিটিশন করছে? গনেই 3টা কম্পিটিশন হয় নাই। প্রতি বছর 15টা কম্পিটিশন হওয়ার কথা ছিল জাতীয়। এছাড়া অন্যান্য যেগুলো বৈশাখী ছিল, 16 ডিসেম্বর ছিল, এগুলো কয়টা করছে? সব ফেডারেশনের দুর্নীতিগ্রস্তদের দ্রুত বিচারের দাবি জানান বৈষম্যের শিকার খেলোয়াড় ও সংগঠকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। উয়েফা সুপার কাপের খবর। মৌসুমের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ আটালান্টা। পোল্যান্ডের ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 1টায়। এই ম্যাচ দিয়ে লস ব্লাঙ্কোস জার্সিতে অভিষেক হতে পারে ফ্রেঞ্চ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি কার্লো অ্যানচেলোত্তি। এদিকে মৌসুমের শুরুতে অগোছালো মাদ্রিদের সুযোগ নিতে মুখিয়ে আটালান্টা। আগের মৌসুম এখন অতীত। যতই চ্যাম্পিয়ন তকমা গায়ে থাকুক না কেন, শুরুটা করতে হবে একেবারে নতুন করে। কাজটা যে খুব একটা সহজ হবে না তা তো ভালোই জানা লস ব্ল্যাঙ্কোদের। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে প্রতিপক্ষের সামনে মোটেও নিজেদের আধিপত্য দেখাতে পারেনি মাদ্রিদ। 3 ম্যাচের 2টোতেই হারতে হয়েছে আনচেলোত্তি বাহিনীকে। এসি মিলানের বিপক্ষে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষেও হালে পানি পায়নি ভিনিসিয়াস রদ্রিগোরা। শেষ ম্যাচে চেলসির বিপক্ষে জিতে কিছুটা আত্মবিশ্বাস অবশ্য জোগাড় করেছেন আনচেলোত্তি, কিন্তু সেটা সুপার কাপে কতটা কাজে লাগবে তা সময়ই বলে দেবে। তবে ম্যাচটা যখন ফাইনাল তখন রিয়ালকে আলাদা করে হিসেবে রাখতেই হচ্ছে। সুপার কাপের ফাইনাল ছাপিয়েও বড় আলোচনার বিষয় এখন এমবাপ্পের থাকা না থাকা। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করলেও প্রাক মৌসুমে তাকে একাদশে রাখেননি আনচেলোত্তি। শিরোপা জয়ের ম্যাচে তাই সাদা জার্সিতে আনকোরা কিলিয়ানকে দেখা যাবে কিনা সেটা একমাত্র এই ইতালিয়ান বসই জানেন। দেখুন, আমি জানি সবাই এমবাপ্পের জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনাদের বুঝতে হবে আমার একটা পরিকল্পনা আছে। আমি সেখান থেকে সরতে পারবো না। এমবাপ্পের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার সঙ্গে আমার এখনো সেভাবে
কাজ করা হয়নি, তার জন্য অনেক সময় পড়ে আছে। আমি মৌসুমের 70টা ম্যাচ এক স্কোয়াড নিয়ে খেলাতে পারবো না, তাই স্কোয়াডে কারা আছে, কারা চলে যাচ্ছে আর কারা আসছে সব আমাকে হিসেবে রাখতে হয়। আর গাসপেরিনি দুর্দান্ত একজন কোচ, তার দলকে নিয়ে হেলাফেলা করলে আমাদের বিপদ আছে। অন্যদিকে ম্যাচের আগে দারুণ একটা অনুশীলন সেশন শেষ করেছে আতালান্তা। শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। জানা আছে ট্রফি জিততে হলে শুধু সেরাটা দিলেই হবে না, প্রতিপক্ষকে ওভারট্রাম্প করতে হবে পদে পদে। বিশ্বসেরাদের হারাতে হলে কাজ করবে না সাধারণ কোনো কৌশলও। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে নামছি, দুনিয়ার সবচেয়ে ডেকোরেটেড টিমের বিপক্ষে খেলবো, আলাদা একটা উত্তেজনা অবশ্যই কাজ করবে। কিন্তু আমি বা আমার দল কেউই ভীত নই, বরং আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। কাগজে কলমে কে সেরা এটা নিয়ে আলোচনা করা বোকামি। আমি জানি আমাকে জিততে হলে হাজারো সমস্যা পার হতে হবে। আমি ছেলেদের বলেছি, নিজেদের উজাড় করে দাও, এমন ম্যাচ ক্যারিয়ারের প্রতিদিন আসবে না। সুপার কাপের 5টা করে ট্রফি আছে রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং বার্সেলোনার শোকেসে। এবার লস ব্ল্যাঙ্কোদের সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। বিপরীতে প্রথমবার ইউরোপা লিগ জিতে সুপার কাপের ফাইনালে এসেছে আতালান্তা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। লিওনেল মেসির মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। ইন্টার মায়ামি কোচ তাতা মার্তিনো কোনো সুখবর দিতে পারছেন না আর্জেন্টাইন তারকার মাঠে ফেরার বিষয়ে। এদিকে হঠাৎই ছন্দপতন মায়ামির। শেষ 3 ম্যাচের 2টিতে হেরেছে তারা, যদিও MLS এর পয়েন্ট টেবিলে এর কোনো প্রভাব পড়েনি। সমর্থকরা অধীর অপেক্ষায় লিওনেল মেসিকে মাঠে দেখতে। প্রায় 2.5 মাস হতে চলল সবশেষ ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেছেন লিওনেল মেসি। মাঝে কোপা আমেরিকায় খেলেছেন, আর্জেন্টাইন অধিনায়ক, শিরোপাও জিতেছেন, কিন্তু ইনজুরির কারণে এখনও ফিরতে পারেননি মাঠে। কোপার ফাইনালে ইনজুরির জন্য পুরো ম্যাচ না খেলেই মাঠ থেকে উঠে যেতে হয় বিশ্বকাপ জয়ী তারকাকে। ধারণা করা হচ্ছিল দ্রুতই মাঠে ফিরবেন মেসি। কোপা জয়ের পর দেশেও যাননি 37 বছর বয়সী এই তারকা। মায়ামিতে শুরু হয় তার পুনর্বাসন। অনেকে অনুমান করে চলতি মাসেই আবারও মায়ামির জার্সিতে দেখা যাবে মেসিকে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ হতে চলেছে। মেসি না থাকার প্রভাব পড়তে শুরু করেছে মাঠের পারফরমেন্সে। লিগ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কলম্বাস ক্রুর কাছে হেরে বিদায় নিয়েছে রাউন্ড অফ 16 থেকেই। অবশ্য MLS এ এখনও তারাই ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে অবস্থান করছে। তবে বড় প্রশ্ন, কবে মাঠে ফিরবেন মেসি? কলম্বাস ক্রুর কাছে হারের পর মায়ামি কোচ তাতা মার্তিনো মেসির ইনজুরির সবশেষ অবস্থা জানিয়েছেন। সেখানে কোনো সুখবর দিতে পারেননি আর্জেন্টাইন কোচ। এ মাসে মেসির মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। মেসি ব্যক্তিগত জিম সেশন শুরু করেছেন, তবে এখনও কিছুটা সময় লাগবে তার ম্যাচ ফিটনেস ফিরে পেতে। ধারণা করা হচ্ছে আগামী মাসের শুরুতেই আবারও মাঠে ফিরবেন মেসি। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত 15 ম্যাচে 14 গোল করেছেন লিও, আর মাত্র 5 গোল করলেই সাবেক আর্জেন্টাইন ফুটবলার গনজালো হিগুয়াইন ও লিওনার্দো কাম্পানাকে টপকে ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার হবেন মেসি। এদিকে স্কোয়াডে নতুন এক ফুটবলার যুক্ত করতে যাচ্ছে ইন্টার মায়ামি। গণমাধ্যমে গুঞ্জন দলের রক্ষণের শক্তি বাড়াতে চান তাতা মার্তিনো। শেষ 3 ম্যাচে প্রতিপক্ষ 8 গোল দিয়েছে মায়ামির জালে। স্প্যানিশ ক্লাব আলমেরিয়াতে খেলা মেক্সিকান ফুটবলার সেজার মন্তেসের দিকে নজর কোচের। মেক্সিকো জাতীয় দলের কোচ থাকাকালীন দীর্ঘদেহী এই সেন্টার ব্যাকের সঙ্গে কাজ করেছেন তাতা মার্তিনো। ক্লাব কর্তৃপক্ষ কোচকে গ্রিন সিগন্যাল দিয়েছে। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই মন্তেসের সার্ভিস নিশ্চিত করতে চান তাতা মার্তিনো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এবার অন্তত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। নেপালে যাওয়ার আগে সবশেষ সংবাদ সম্মেলনে এমন আশাবাণী শুনিয়েছেন দলের হেড কোচ ও ফুটবলাররা। আগামী রোববার থেকে নেপালে শুরু হবে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের এই আসরকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজ। তবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে কখনো শিরোপার মুখ দেখেনি বাংলাদেশ। সবশেষ আসরে ফাইনাল খেললেও নিজেদের ভুলে হয়নি প্রত্যাশা পূরণ। ভারতের কাছে হারতে হয়েছে 5-2 ব্যবধানে। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রস্তুতি নিয়েও বেশ আশাবাদী কোচ ও ফুটবলাররা। নতুন বোলিং কোচ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মর্কেলকে নিয়োগ দিয়েছে ভারত। কোচ হিসেবে মর্কেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। গৌতম গম্ভীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বোলিং কোচ হিসেবে শোনা যাচ্ছিল মর্কেলের নাম। বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির বিষয়টি আগেই নিশ্চিত থাকলেও বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। অবশেষে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকতা সারলেন মর্কেল। আগামী 1 সেপ্টেম্বর থেকে টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ শুরু করবেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই মেন ইন ব্লুদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে সাবেক এই প্রোটিয়ার।
এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গঠনতন্ত্র না মানায় দেশের ক্রিকেট সংকটে ফেলেছেন পাপন, শঙ্কা আইসিসির নিষেধাজ্ঞার। সাংবিধানিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা নীতি নির্ধারকদের। পাকিস্তানে পৌঁছে একদিন বিশ্রামের পর মাঠে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দীর্ঘ সময় ঘাম ঝরালেন ক্রিকেটাররা। যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এবং ক্রীড়াঙ্গন রাজনীতি ও দুর্নীতি মুক্ত করতে মানববন্ধন, বৈষম্যের শিকার সংগঠক ও খেলোয়াড়দের। কারি কারি অর্থ হাতানো ব্যক্তিদের দ্রুত অপসারণ করে বিচারের দাবি। ক্রীড়া সংগঠককে আমরা কোন ফেডারেশনে আর দেখতে চাই না। আমি আশা করব যে আপনারা স্বেচ্ছায় পদক্ষেপ করবেন। খেলাধুলাতে কোনো রাজনীতি থাকবে না। তারা যে 15 বছর ছিল, কয় বছর তারা জাতীয় কম্পিটিশন করেছে, কয়টা কম্পিটিশন করছে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।